গল্পের শুরুতে আমরা দুজন রিসার্চারকে দেখতে পাই, জেনি আর ডেভিড। তারা জঙ্গলে কিছু স্যাম্পল কালেক্ট করতে এসেছিল। জেনি, তোমার রিসার্চ কতদূর আর কত মথের ওপর প্রয়োগ করবে? এখনো অনেক বাকি ডেভিড। নিউগিনির জঙ্গলে বিশেষ মথগুলো খুব অদ্ভুত অ্যাডাপ্টেশন দেখাচ্ছে। এরা ক্যামোফ্লাজ তো করতেই পারে, সাথে আবার খুব ভালো মিমিক্রিও করছে। তুমি জানো এরা অন্য স্পিসিসের সাউন্ডও নকল করতে পারে। তাই নাকি? কোনটা? হক মথ। সাধারণত এদের ক্যাটারপিলার একটা সাপের নকল করে, যেটা হলো পিট ভাইপার, কিন্তু আমার ল্যাবে রাখা সমস্ত হক মথ মিলে একটা অদ্ভুত সাউন্ড মিমিক্রি করছে। কোন স্পিসিসের সাউন্ড? হোমোসেপিয়েন্স, মানে আমাদের। তুই তো তোর ল্যাবের পাশের রুমেই থাকিস, ওরা কি তোর আওয়াজ শুনে শুনে সেটা নকল করছে? হতে পারে। 2 মাসের মধ্যে অ্যাডাপ্টেশনটা খুব ফাস্ট হচ্ছে, নতুন জেনারেশন অ্যাডভান্স হচ্ছে। একটা পুরো মথের সোসাইটি মিলে যেন একটা ইন্ডিভিজুয়াল প্রাণী। সাবধানে থাকিস, আমার তো আবার ফান্ড নিয়ে কাজ। দেখি যদি এরাও কিছু মিমিক্রি দেখায় তাহলে আমার একটা নতুন থিসিস হতো। চল বাই। এই বলি ডেভিড সেখান থেকে চলে যায়। জেনি কিছু হক মথ ধরে। তার মন খুব খারাপ, কারণ 1 মাস হলো সে তার মাকে হারিয়েছে। ফিরে আসার পথে জেনি তার বাঁ পাশে কিছু ফিসফিসানি শব্দ শুনতে পায়। ফাঁকা জঙ্গলে একাই অনেকবার এসেছে সে স্যাম্পল কালেক্ট করতে, কিন্তু এইরকম গা ছমছমে ভাব আগে হয়নি। হঠাৎ তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। জেনিফার বলে ডাকতো তার মা। কাজের সূত্রে মায়ের থেকে দূরে থাকতে হতো, শেষ সময়ও পৌঁছাতে পারেনি সে। নার্সরা বলেছিল যে তার মা তাকে অনেক খুঁজেছে, তার নাম অনেকবার ডেকেছে, কিন্তু তখন জেনি এক ইম্পর্ট্যান্ট সেমিনার অ্যাটেন্ড করছিল লন্ডনে। ল্যাবে ফিরে এসে জেনি সেই মথগুলোকে তার কেপটিভ চেম্বারে রেখে দেয়। কাঁচের তৈরি বড় একটা বদ্ধ চেম্বার, যার নিচে সে দেখে একগুচ্ছ মথের ডিম। জেনি আর তার কো রিসার্চার এই মিউটেটেড হক মথের সেল ডিভিশন আর ক্রসিং ওভার দিকে নজর রাখছিল। তারা 2 বছর ধরে এই বিশেষ প্রজাতির ওপর রিসার্চ করে। এখন তারা বুঝতে পারছে 190 মিলিয়ন বছর ধরে কিভাবে মথ সারভাইভ করে আছে, ক্যামোফ্লাজ আর মিমিক্রি, যা নিত্য পরিবর্তনশীল। সারা রাত ধরে জেনি তার রিসার্চ পেপার রেডি করে। নানা তথ্য ঘাঁটতে ঘাঁটতে তার হাতে আসে মথদের নিয়ে লেখা কিছু কুসংস্কার বা মিথ। ইউরোপের বেশ কিছু দেশে মথকে অশুভ মানা হয়। মথ যার বাড়িতে যায় সেখানে মৃত্যুর সংবাদ নিয়ে আসে। মথ আবার মৃত মানুষের আত্মার রূপ বা আত্মার সন্দেশবাহক হয়ে আসে। এই সব পড়ে জেনি খুব বিরক্ত হয়। ধ্যাত, যত সব আজগুবি। না, অনেক রাত হলো, এবার ঘুমায়, ল্যাবটা বন্ধ করে আসি। এই বলে সে টেবিল থেকে উঠে ল্যাবের দিকে গেল। ল্যাবে কিছু একটা শব্দ তার কানে আসে। শব্দটা মথের চেম্বার থেকে আসছে। কি আওয়াজ? কি আওয়াজ আসছে এটা? এ কি? মথের চেম্বারের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠেছে। কাঁচের ঘরের মধ্যে মথগুলো দল বেঁধে এক মানুষের আকার নিচ্ছে আর পায়ে পায়ে ঘষা দিয়ে একটা অস্পষ্ট শব্দ বের করছে। জেনি ভয়ে মেঝেতে পড়ে যায়। তারপর মথগুলো এক তীক্ষ্ণ আওয়াজ বের করে ভেঙে যায় কাঁচের চেম্বার। মথগুলো বাইরে বেরিয়ে এসে আকার নেয় এক মহিলার, ঠিক যেন অবিকল জেনি। আর একবার মথগুলো মিলিতভাবে ডাক ছাড়ে। আর কিছুক্ষণ পরেই একে একে তারা বিচ্ছিন্ন হয়ে উড়ে রাতের কালো চাদরে উড়ে যায়। গোটা দৃশ্যটা দেখে ভীত সন্ত্রস্ত জেনি ধীরে ধীরে সে সব বুঝতে পারে।
এসেছিল তার সাথে দেখা করার জন্য। জেনিফার ডাকটা শোনাবার জন্য, আর মথের মুক্তির দ্বারা তার মা যেন মুক্তি পেল। জেনি চিৎকার করে মা বলে ডেকে ওঠে আর অঝোরভাবে কাঁদতে থাকে। পরে জেনি তার প্রজেক্ট বন্ধ করে দেয়, মুক্ত করে দেয় সব মথেদের। রিসার্চ পেপারে কোথাও লেখা না হলেও এটা বোঝা গেল যে মথেদের নিয়ে মিথ আর মিমিক্রি অবিশ্বসনীয়।